নমস্কার। দর্পণে বাংলায় আমি অমিতাভ আবার চলে এলাম আমাদের আনকাট রাতের গল্প অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। আনকাট রাতের গল্প মানে আজকের গল্পে সেই মানুষটাকেই তুলে ধরার ইচ্ছে, যে মানুষটা সুরের আকাশে ধ্রুবতারা হয়েছেন। তার সঙ্গীত, তার সুর, তার কণ্ঠ সব কিছু মিলিয়ে একটা নস্টালজিয়া। তার গান, তার সুর, তার কথা বা কথা বলার ভঙ্গিমা, গান করার ভঙ্গিমা, সব কিছু নিয়ে যত আলোচনা হয়েছে ঠিক ততটাই সমালোচনা হয়েছে। তিনি রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মনের বেশ কিছু অজানা দিক হয়তো অনেকের জানা, অনেকের জানা না, তেমন কিছু নিয়েই আজকে শ্রদ্ধা জানাবো। কারণ ইতিমধ্যে তার জন্মদিন পালিত হয়েছে। সুরের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে যুক্ত বহু প্রিয়জন সেই দিনটা গানে গানে ভরিয়েছেন, উদযাপন করেছেন। শচীন দেব বর্মন অর্থাৎ শচীন কর্তা একদিন সকালবেলায় প্রাতঃভ্রমণ করে এসে হঠাৎ করে ছেলেকে জড়িয়ে ধরলেন। ছেলে হতভম্ব যে কি এমন ঘটলো, বাবা জড়িয়ে ধরলেন। আসলে সেদিন ঘটেছিল কি, যে সেদিন বেশ কিছু মানুষ রাস্তায় শচীন কর্তাকে দেখে রাহুল দেব বর্মনের বাবা বলে চিনতে পেরে শুভেচ্ছা জানিয়েছিলেন। বাবা স্বনামধন্য, কিন্তু ছেলের পরিচয়ে বাবার পরিচয় তৈরি হলে বাবা যতই বড় হন না কেন তার আলাদা করে গর্ব হয়, আনন্দ হয়। সেই রাহুল দেব বর্মনকে নিয়ে, তার সুরকে নিয়ে, তার গানকে নিয়ে বহু কথা, বহু সমালোচনা অনেকেই বলেন, অনেকেই করেন। তো সমালোচক তারাই যারা যে কোনো জিনিসের শুধুমাত্র দামটা জানে, মূল্যটা জানে না, তারাই সমালোচক। যাই হোক, 9 বছর বয়সে তার গানে হাতে খড়ি, এ মেরি টোপি পালটকে আ, এই গানটা 9 বছর বয়সে রচনা করেছিলেন আর.ডি. বর্মন। আর তার বয়স যখন 17, অর্থাৎ 1965, শচীন কর্তার ছেলের 9 বছর বয়সে করা সেই গানটিকে তিনি ফন্টুস এই চলচ্চিত্রে ব্যবহার করলেন আর কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন। তখন আর.ডি. বর্মন 17। মজরু সুলতানপুরি সেই গানে একটা টুইস্ট এনে দিলেন, অসাধারণ হিট। এভাবেই 9 বছর বয়স থেকেই তিনি যে সুরের জগতের সম্রাট হতে আসছেন তার জানান দিয়েছিলেন স্বয়ং আর.ডি. বর্মন। আর.ডি. বর্মন সাফল্য যাকে বলে তাকে ছুঁয়েছেন, শ্রদ্ধা সম্মান আদায় করে নিয়েছেন, খ্যাতির চূড়ায় পৌঁছেছেন। কিন্তু তার শেষ জীবনটা নিঃসঙ্গ, একাকিত্বে আর যন্ত্রণায় কেটেছে। এ খবর অনেকেই রাখেন না। একটা সময় বলা হয়েছিল যে আর.ডি. বর্মনকে নিয়ে ছবিতে কাজ করলে নাকি গান তো হিট হবেই না, ছবিও মুখ থুবড়ে পড়বে। ভাবতে পারছেন, সেই লোকটাকে নিয়ে একটা সময় এই ইন্ডাস্ট্রির লোকেরা এই কথা বলেছে, যারা তার গানে অনুপ্রাণিত হয়ে হয়তো অনেক গান তৈরি করেছে। 1942 আ লাভ স্টোরি, এই সাফল্যের স্বাদটা তিনি আর দেখে যেতে পারেননি। কিন্তু এই ছবি, গান, তার আগে বেশ কিছু সময় তাকে নিঃসঙ্গতায়, একাকিত্বে কাটাতে হয়েছে। কেউ কাজ দেয়নি, কেউ কাজের নিত না, এবং একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছিল রাহুল দেব বর্মনকে ব্রাত্য করে দেওয়ার। কিন্তু ওস্তাদের মার তো শেষ রাতে। 1942 আ লাভ স্টোরি মুখে ঝামা ঘষে দিয়েছিল সেই দূরভিসন্ধি করা সমালোচকদের। হ্যাঁ,
রাহুল দেব বর্মন কত বড় সুরকার, কত বড় মিউজিশিয়ান, কত বড় সঙ্গীত পরিচালক, তা নিয়ে নানান কথা হয়েছে। অনেকে বলেন, সমালোচনার ঝড় তৈরি করেন যে রাহুল দেব বর্মন নাকি ইংরাজি গান টুকে কপি করে তিনি গান তৈরি করতেন। আচ্ছা, রবি ঠাকুরের অনেক গানেও তো ইংরাজি গানের ছোঁয়া পাওয়া যায়। সাহস করবেন কেউ বলার? ভুলে যাবেন না, প্রত্যেক শিল্পীর নিজস্বতা বলে একটা জিনিস আছে। রবীন্দ্রনাথের অনেক গান আছে নাম করলে, যে গানগুলো অনুপ্রাণিত, এমনকি বাংলাদেশের জন্য যে জাতীয় সঙ্গীত, সেই গানটা সুরটাও তো তার নয়, সেই সুরটা তিনি নিয়েছিলেন গগন ডাক হরকরার থেকে। তাই বলে কি বলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কপি পেস্ট বা টুকরি করেছে? সাহসে কুলাবে কারো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শেক্সপিয়ারের একটি উপন্যাসে অনুপ্রাণিত হয়ে ভ্রান্তিবিলাস তৈরি করেছিলেন, লিখেছিলেন। তাকে কি বলবেন কপি পেস্ট? জর্জ মাইকেলের প্রচুর গান এই প্রজন্মের অনেক বিখ্যাত শিল্পীরা তাকে ফলো করেছেন, প্রভাবিত হয়েছেন। কিংবা ধরুন 70-এর দশকে দাঁড়িয়ে দ্য ওল্ড ম্যান সং মনে পড়ছে? শিবদাস বন্দ্যোপাধ্যায় যে গানের বাংলা করেছিলেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের, তাহলে তাকেও কি কপি পেস্ট বলবেন? আসলে এনারা প্রভাবিত হন, অনুপ্রাণিত হন। কত বিখ্যাত জন লেনন আছেন, পিট সিগার আছেন, তাদের কত গান তো প্রভাবিত করেছে বিশ্ব সঙ্গীতকে, বিশ্ব সংস্কৃতিকে। কিন্তু রাহুল দেব বর্মনকে ব্রাত্য করে দেওয়া হয়েছিল মুম্বাইয়ের ইন্ডাস্ট্রি থেকে। এই ব্যাপারে কিন্তু সেই লোকটা জ্বলে উঠেছিলেন, যার নাম রূপঙ্কর বাগচি। অনেকেই পছন্দ করেন না। দেখুন, তিনি বলার ধরনটা হয়তো তার আলাদা রকম, কিন্তু তিনি তো মিথ্যে কথা একটাও বলেননি। আপনারা ভেবে দেখুন না, রূপঙ্কর বাগচি হয়তো বলার যে ভঙ্গিমা সেটি পছন্দ হয়নি, বলার ভঙ্গিমাতে হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু তিনি কি খুব ভুল বলেছিলেন? বম্বে থেকে শিল্পীরা কলকাতায় বা বাংলায় অনুষ্ঠান করতে আসলে যে রাজকীয় সম্মান তাদেরকে দেওয়া হয়, বাংলার শিল্পীদের কি সেই সম্মান পান? না, সেখানে মুম্বাই ট্যাগটা লাগানোর দরকার। বাংলায় প্রতিভা নেই? এই বাংলা থেকে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়রা পৃথিবী জয় করেছেন। কত নাম বলবো, কমল দাশগুপ্ত থেকে শুরু করে মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে দাপটের সঙ্গে বম্বেতে রাজত্ব করেছে। আজকে থেকে নয়, শুধু বলার ভঙ্গিমার কারণে ট্রোল করা হলো রূপঙ্কর বাগচিকে। অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেলেন কে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু তার কথাটার আর কে চলে যাওয়াটা যেন কোনোভাবে একটা রোশানল তৈরি হলো, নাকি যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানকার অব্যবস্থাকে চাপা দিয়ে তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটাকে সুন্দর করে সাজানো হয়েছিল। যাক, সে প্রসঙ্গ ছিল যারা সমালোচনা করেন আর.ডি. বর্মনের। রূপঙ্কর বাগচি আরেকবার জ্বলে উঠলেন। তিনি বললেন যে সুরকার, সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন ইন্ডাস্ট্রির অন্যদের থেকে 100 ভাগ এগিয়ে ছিলেন। ভাবতে পারেন, শোলে সিনেমায় হেমা মালিনী যখন গুন্ডারা তাকে তাড়া করছে, তখন তিনি দৌড়াচ্ছেন, একটা টেনশন সিকোয়েন্স। সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তবলার ব্যবহার করেছিলেন এই অসম্ভব প্রতিভা সম্পন্ন সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন। ভাবা যায়, মেলোডির জন্য তিনি কখনো কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেননি।
একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। শচীন কর্তার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াতে লতাজির সঙ্গে শচীন কর্তা কাজ করা বন্ধ করে দিলেন। মানে শচীন কর্তা বা শচীন দেব বর্মনের কোনো গানে আর লতাজিকে দেখতে পাওয়া যাচ্ছে না, ঝগড়া চলছে। সেই সময় তৈরি হচ্ছে চলচ্চিত্র ছোটে নবাব। ছোটে নবাবে গানের জন্য আর.ডি. বর্মন ফোন করলেন লতাজিকে। ধ্রুপদী ক্লাসিক্যাল গান, তার সেই গানটাকে তিনি ঢুকিয়েছিলেন শচীন কর্তার কে না জানিয়ে। গানটি ছিল ঘর আই, এবং সেই গানটি তিনি ঢুকিয়েছিলেন। তিনি ফোন করেছিলেন লতাজিকে। লতাজি গানটি শুনে আনন্দে রেকর্ড করতে রাজি হয়েছিলেন এবং গানটি সুপার ডুপার হিট হয়েছিল। পরে যখন শচীন কর্তা সেই গানটি শোনেন, সেই গানটি শোনার পর তিনি এতটাই আনন্দ পেয়েছিলেন যে তাদের মধ্যে যে ঝগড়া তাকে মিটিয়ে ফেলে সব কিছু ভুলে গিয়ে তার পরবর্তী ছবি বন্দিনীতে আবার লতাজিকে দিয়ে গান করা। রাহুল দেব বর্মন মেলোডির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেন। নদীর পাড়ে উঠছে ধোঁয়া, আজকের দিনের অনেক শিল্পীরা গাইতে হয়তো সাহস করবেন না। একটা মানুষ কতটা সঙ্গীতের মধ্যে পৌঁছে গেলে তিনি একটা অসাধারণ কিছু সৃষ্টি করতে পারেন, তার উদাহরণ হচ্ছে মুসাফির হু ইয়ারো। এই গানটির কম্পোজিশন তৈরি করার সময়, সুর তৈরি করার সময় তিনি মুম্বাইয়ের রাস্তায় সারা রাত গাড়ি চালিয়ে ঘুরতেন। গানের মধ্যে এতটাই তার মগ্নতা ছিল। আর সেই মানুষটিকে একটা সময় বলা হলো যে তিনি সিনেমায় গান সুর করলে, মিউজিক দিলে সিনেমা মুখ থুবড়ে পড়বে। ভাবতে পারছেন? এমনকি শেষ জীবনে তাকে একা একা অপারেশন করতে বিদেশে যেতে হয়েছে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলেন, শোনা যায় তিনি যার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনিও যোগাযোগ রাখতেন না। একাকিত্ব আর নিঃসঙ্গতার মধ্যে থেকে একটা মানুষ, তিনি দুঃখ পেতেন শুধু প্রত্যেক দিন। 1942 আর লাভ স্টোরি অনেক কিছু প্রমাণ করে দিয়ে গেছে। দুঃখের বিষয় তিনি আর নেই। আজকে তাকে নিয়ে অনেক সমারোহ হবে, অনেক আলোচনা হবে, অনেক গান তার বাজানো হবে, গাইবেন শিল্পীরা। কিন্তু আর.ডি. বর্মন কি সত্যি সম্মানটা পেয়েছিলেন আমাদের সকলের কাছ থেকে, ইন্ডাস্ট্রি থেকে? প্রশ্নটা কিন্তু রয়েই যাবে। কতটা দুঃখ, কতটা অযত্ন, কতটা অপমান, কতটা ব্রাত্য হয়ে যাওয়া একটা এত বড় মহিরু সঙ্গীতের, তাকে কয়েক আলোকবর্ষ দূরে পাঠিয়ে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির কিছু মানুষ। সেই অন্ধকার দিকটা, সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা তিনি কখনো কখনো কারোর সঙ্গে ভাগ করে নিতেন। শেষ বয়সে এতটাই হতাশ ছিলেন, এতটাই ভেঙে পড়েছিলেন তিনি, সেটা খুব কাছের কয়েকজন জানতেন। যাই হোক, 27 থেকে 29 হয়ে গেলেই আমরা আবার সমালোচনা করব, তার জন্মদিনটাকে ভুলে গিয়ে করব, তাকে আবার কপি পেস্ট টুকলি করার কথা বলবো ইংরাজি গান থেকে। কিন্তু তাও সব কিছুর বাইরে থেকেও তিনি থেকে যাবেন আমাদের হৃদয়ে। কারণ তিনি তো সত্যি সত্যি সঙ্গীতকে পঞ্চম সুরেই বেঁধেছিলেন। তিনি সত্যিকারের মুসাফির, যিনি কোথাও থেমে থাকতে চান। তাই তো আজও গভীর রাতে মন খারাপ হলে কিংবা একাকিত্ব ভুলতে অনেকেই ফোনের প্লেলিস্টটা খুলে
কানে হেডফোনটা দিয়ে একা একা শোনেন, মুসাফির হই यारो, না ঘর है না ঠিকানা, মুঝে চলতে জানা है, বাস চলতে জানা। তিনিও তাই করেছেন, থামেন, থামার পরেও থামেন। তাই শেষ জীবনের হতাশা, একাকিত্ব, নিঃসঙ্গতার মাঝেও তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনিই পারেন। 1942 আ লাভ স্টোরি, সেই সময়ে ইন্ডাস্ট্রিতে যারা সঙ্গীত পরিচালক ছিলেন তাদেরকে দেখিয়ে দিয়েছিল যে ইনি রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মনের প্রতি শ্রদ্ধার্ঘ দর্পণে বাংলা, আনকাট রাতের গল্প এবং আমার পক্ষ থেকে। আর আনকাট রাতের গল্প আজকের মতো এখানেই শেষ করছি। যেখানেই থাকুন, সুরে সুরে থাকুন। রাহুল দেব বর্মন, শ্রদ্ধার রাহুল দেব বর্মন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।